হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। সকলে খুব ভালো আছো এবং আগামী কয়েকদিনের মধ্যে তোমরা জানো যে আমাদের শারদোৎসব বা বাঙালির সর্বশ্রেষ্ঠ যে পুজো দুর্গোৎসব সেটার আগমন হচ্ছে। এবং আগামী দিন অর্থাৎ রবিবার, এই রবিবার যেটা তোমরা জানো যে মহালয়ার দিন, এবং এই মহালয়ার দিন থেকে কি হয় না আমাদের পুজো শুরু হয়ে যায়। সেই শারদোৎসবের আগামী শুভেচ্ছা ও সকলকে ভালোবাসা ও প্রণাম জানিয়ে আজকে আমি আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো বন্ধুরা, ইতিপূর্বে তোমরা দেখেছো যে আমি নবম শ্রেণীর ইতিহাসের সম্ভবত 5, 6 এবং 7 অধ্যায়ের যে সাজেশন সেটা আমি তোমাদের সামনে এই চ্যানেলে আপলোড করেছি। আজকে নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়ের ইতিহাসের সাজেশন, যেটা দেখেছো যে 2, 4 এবং 8 নম্বরের আমি দিচ্ছি, মানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, নির্বাচিত প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, তোমরা যাতে ভালো ফলাফল করতে পারো তার জন্যই কিন্তু এই নির্বাচিত প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা। তার আগে তোমরা একবার বোর্ডটা দেখে নাও। বোর্ডে কী লেখা আছে? ক্লাস 9 হিস্ট্রি সাজেশন, প্রথম অধ্যায় ফরাসি বিপ্লব ও তার কয়েকটি দিক। যারা নবম শ্রেণীর স্টুডেন্ট রয়েছে তোমরা জানো যে তোমাদের প্রথম অধ্যায়টায় প্রাক কথনের পরে, মানে প্রথম অধ্যায়টা প্রাক কথন নয়, প্রথম একটা জাস্ট প্রাক কথন আছে, তারপর তোমাদের প্রথম অধ্যায় লেখা আছে ফরাসি বিপ্লব, এটাতে শুরু রয়েছে। তো সেই ফরাসি বিপ্লব নিয়ে তার যে অধ্যায়টা, তার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, নির্বাচিত প্রশ্ন, যেগুলো তোমাদের ফার্স্ট টার্মে কিছু পড়েছি দেখেছো, এবং আগামী দিন তোমরা নভেম্বরে তোমাদের যে পরীক্ষা থার্ড টার্ম হবে সেখানে কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের আসতে পারে আসতে পারে এবং বেশ কিছু প্রশ্ন আসবেই, এ কথা আমি বলতে পারি। সেই সঙ্গে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাদেরকে সকলকে আমি আমার অনুরোধ জানাবো যে যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে, চ্যানেলের নাম আর্টস উইথ বিডি। তোমরা জানো এর আগের নাম ছিল এডুকেশনাল এক্সক্লুসিভ, তো নাম বিশেষ কারণবশত পরিবর্তন করা হয়েছে, নাম রাখা হয়েছে আর্টস উইথ বিডি। তাই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদের যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিয়ে নোটিফিকেশানটা অল করে দেবে, যাতে কি হবে আগামী দিন যখনই কোনো না কোনো ভিডিও আমি যদি এই চ্যানেলে আপলোড করি তাহলে সবার আগে দ্রুত তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও ভিডিওটিকে এবং কমেন্ট করো। বন্ধুরা কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করলে কি হয়, কমেন্ট করলে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও আরও তৈরি করতে আমরা আরও উৎসাহিত হই, এবং তোমাদের কাজে লাগবে ভেবে আমরা কিন্তু এই পরিশ্রমটা চালিয়ে যাচ্ছি। এবং তোমাদের যদি পরিশ্রম, মানে তোমাদের শ্রম এবং আমার পরিশ্রম যদি সফল হয় তাহলে কিন্তু তোমাদের রেজাল্টও ভালো হবে। পরিশ্রম ছাড়া কোনো কিছু সফল হওয়া যায় না। তোমরা জানো যে কথাতেই রয়েছে যে পরিশ্রম বিনা সফল হওয়া সম্ভব নয়। তো বন্ধুরা চলো একেবারে সরাসরি চলে যাই যে ভিডিওতে মূল পর্বে, যে প্রথম অধ্যায় অর্থাৎ ফরাসি বিপ্লব তার কয়েকটি দিক, তার কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের থার্ড টার্মে পরীক্ষা হবে নভেম্বরে, কী কী আসতে পারে 2, 4 এবং 8 নম্বর, সেটা নিয়ে কিন্তু আজকের এই বিশেষ ভিডিও। তো সঙ্গে থেকো, শুনতে থেকো, কখনো স্কিপ করে যাবে না। স্কিপ করে গেলে গুরুত্বপূর্ণ যদি কিছু কিওয়ার্ড বা কিছু কি পয়েন্ট বা কিছু কীভাবে লিখলে তোমরা নাম্বার বেশি পেতে পারো সেইগুলো যখন বলবো, স্কিপ করে গেলে কি হয় সেগুলো তোমরা মিস করে যাবে। তাই স্কিপ করতে হবে না, একেবারে টানা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কাজে লাগে বন্ধুরা। নমস্কার, দেখতে থাকো। দেখো, প্রথম যে 2 নম্বরের জন্য প্রথম যে অধ্যায় ফরাসি বিপ্লব ও তার কয়েকটি দিক বা পর্ব, তো সেখান থেকে 2 নম্বরের জন্য আমি ব্যক্তিগতভাবে 28 থেকে 29টা প্রশ্নকে নির্বাচন করেছি। এই 28 থেকে 29টা প্রশ্ন যদি তোমরা দেখে যাও তোমাদের কিন্তু কাজে লাগবে বা পরীক্ষা আসতে পারে। তোমরা জানো যে তোমাদের সিলেবাসের মধ্যে 2 নম্বরের প্রশ্ন মোট 11টা লিখতে হয়, 4 নম্বরের প্রশ্ন 6টা লিখতে হয়, আর 8 নম্বরের প্রশ্ন 1টা লিখতে হয়। সেহেতু 2 নম্বরের যে 11টা প্রশ্ন লিখতে হয় ওখান থেকে কিন্তু তোমরা দেখো অনেকটা নাম্বার, 11 দোকানে 22 নম্বর রয়েছে। সেই 22 নম্বর থেকে অন্তত যদি 20 পাওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই নাম্বার তোমাদের ক্যারি করবে। তাই সেহেতু ফরাসি বিপ্লব ও তার কয়েকটি দিক যে অধ্যায়টা রয়েছে প্রথম অধ্যায়টা, সেখান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আসতে পারে। তাই এগুলো একটু ভালো করে দেখে যাও। চলো বন্ধুরা দেখো, 28 থেকে 29টা প্রশ্ন আমি রেখেছি এই অধ্যায়ের জন্য। তোমরা একটু ভালো করে শুনতে থাকো, যদি পারো তো খাতায় লিখে নিয়ে উত্তরগুলো রেডি করতে থাকো। দেখো, প্রথমেই যে রেখেছি যেটা হচ্ছে অঁসিয়া রেজিম, যেটাকে আমরা বলি কি পুরাতন তন্ত্র কি। তোমরা জানো যারা
পরীক্ষা দিয়েছো বা টেক্সট বই খুঁটিয়ে পড়েছো তাদের পক্ষে খুব এই ওয়ার্ডটা চেনা কষ্টকর হবে না। অঁসিয়া রেজিম বা পুরাতনতন্ত্র কি, এটা 2 নম্বরের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট হচ্ছে লেতর দ্য ক্যাসে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। লেতর দ্য ক্যাসে এটা বেশিরভাগ প্রতি বছরই বিভিন্ন পরীক্ষার যে প্রশ্ন হয় স্কুলে দেখবে সেখানে এসেছে। তোমরা যারা কোশ্চেন ব্যাংক সলভ করছো বা যারা বিভিন্ন প্রশ্নবিচিত্রা সলভ করছো বা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন বিভিন্ন স্কুল থেকে নিয়ে সলভ করছো, তারা দেখবে যে এই লেতর দ্য ক্যাসে, লেতর দ্য ক্যাসে কয় ফলে আঁকা তালবস্যয়কা, লেতর দ্য ক্যাসে এই যে মানে আইনটা, এই আইনটা কিন্তু বহু স্কুলের পরীক্ষায় দিয়ে থাকে স্যারেরা। তো নেক্সট যেটা আছে, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন? আবারও ভালো করে শোনো, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট রেখেছি সোরস লুইয়ের 4 জন অর্থমন্ত্রীর নাম কি? সোরস লুইয়ের 4 জন অর্থমন্ত্রীর নাম কি? প্লেন জাস্ট তোমরা 4 জন অর্থমন্ত্রীর নাম লিখে দেবে, তাহলেই তোমরা কিন্তু 2 নম্বর পেয়ে যাবে। তোমরা জানো তুর্গো, নেকার, ক্যালন, ব্রিয়েন, এই 4 জন হচ্ছেন সোরস লুইয়ের 4 জন অর্থমন্ত্রী ছিলেন। বিভিন্ন সময়ে এদেরকে নিয়োগ করা হয়েছিল, আবার সোরস লুই নিজেই এদেরকে বিভিন্ন সময় বিশেষ কারণবশত এনাদেরকে পদত্যাগ করিয়েছেন বা অনেকে স্বেচ্ছায় হয়তো পদত্যাগ করেছিলেন। তো এটা তোমরা একটু দেখে নিও। নেক্সট রেখেছি ফ্রান্সকে কেন ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয়? খুব গুরুত্বপূর্ণ। কি বললাম না, ফ্রান্সকে কেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় এবং এই কথাটা কে বলেছেন? ভালো করে দেখো, 1+1 প্রশ্ন, 2 প্রশ্ন মোট হচ্ছে ফ্রান্সকে কে কেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। নেক্সট যে প্রশ্নটা আমি রেখেছি সেটা হচ্ছে কন্ট্রাক্ট অফ পয়সি কি? খুবই গুরুত্বপূর্ণ 2 নম্বরের জন্য। কি বললাম? কন্ট্রাক্ট অফ পয়সি কি? নেক্সট হচ্ছে 2 নম্বরের বুর্জুয়া বলতে কি বোঝো? তোমরা জানো যে বুর্জুয়া কারা? আমরা এক কথা জানি কি, শহরের মধ্যবিত্ত যারা শ্রেণী তাদেরকে আমরা বুর্জুয়া বলি, কিন্তু এটুকু লিখলে আমাকে 2 দেবে না। তো সেই 2 পাওয়ার জন্য আমাকে তার সেই শব্দের উৎপত্তি কি, বুর্জুয়া কারা, তাদের বৈশিষ্ট্য কি, এইগুলো যদি আমি লিখে দিই তাহলে কিন্তু আমাকে পরীক্ষক 2 নম্বর দিতে বাধ্য হবেন। নেক্সট যে 2 নম্বরের প্রশ্নটা আমি রাখলাম সেটা হচ্ছে থার্ড এস্টেট বলতে কি বোঝো? তোমরা জানো যে ফরাসি বিপ্লবের পূর্বে সমাজ 3টে ভাগে ভাগ ছিল, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সম্প্রদায়। সেই সম্প্রদায়গুলোকে কি বলা হয়? এস্টেট বলা হতো। তো সেই হিসেবে থার্ড এস্টেট তৃতীয় সম্প্রদায় বলতে তোমরা কি বোঝো? এই প্রশ্নটা কিন্তু তোমরা খুব ভালো করে করে যেও। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ, একদম পরীক্ষায় আসবেই বলা যায়। হ্যাঁ, প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান বলতে কি বোঝো? আবার আমি রিপিট করছি, প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান বলতে কি বোঝো? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ দিক বা প্রশ্ন বলা যায়। তাই প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ানটা তোমরা একটু খুঁটিয়ে পড়ে যাও। তোমরা জানো যে ফ্রান্সের যে অভিজাত শ্রেণী ছিল তাদেরকে মোটামুটি সম্ভবত 2 ভাগে ভাগ করা, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, তা তোমরা আবার বইটা দেখে নিও। প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান, হ্যাঁ, তো একটু গুছিয়ে লিখবে তবে কিন্তু 2 নম্বর পাবে। আর বারবার বলছি টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখবে, টু দ্য পয়েন্ট অ্যান্সারই কিন্তু পরীক্ষক চাইছেন বা বোর্ডের যে নিয়ম আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, টু দ্য পয়েন্ট অ্যান্সার কিন্তু ওরা বারে বারে চাইছেন। তাই বেশি করে লিখলেই যে আমি বেশি নাম্বার পাবো এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। অনলি টু দ্য পয়েন্ট অ্যান্সার লেখো, যেটুকু চেয়েছে সেটাই লেখো। নেক্সট হচ্ছে বন্ধু ফিজিওক্র্যাট কারা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বললাম? ফিজিওক্র্যাট কারা, এটা একটু ভালো করে দেখে যাও। নেক্সট যেটা রেখেছি সেটা হচ্ছে জেনারেল উইল কি? তোমরা জানো যে জেনারেল উইল রুসোর একটা মানে তত্ত্ব, এটাকে আমরা সাধারণের ইচ্ছা বলি। সেই জেনারেল উইল কি এটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখে যেও, আসতে পারে পরীক্ষা এবারে নিশ্চিত হবে 90 নম্বরের। বহু স্কুলে হয়তো দেখবে তোমরা ফার্স্ট টার্মে যে পরীক্ষা হয়েছে সেখানে হয়তো এটা দিয়েছে জেনারেল উইল কি। নেক্সট রেখেছি লেতর দ্য গ্রেস কি? আগেরটা ছিল বন্ধু লেতর দ্য ক্যাসে কি, আর এটা হলো লেতর দ্য গ্রেস কি, গয়রা ফলে একা দ্বন্দ্বস্ব। লেতর দ্য গ্রেস কি, আবার বলছি যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা না পাও, আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি সেই যদি প্রশ্নের উত্তর না পাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট রেখেছি 2 নম্বরের টেনিস কোর্টের শপথ কি? খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু 4এও আসতে পারে টিকা হিসাবে। তো তোমরা আগে 2 নম্বরটা ভালো করে করো, টেনিস কোর্টের শপথ কি। নেক্সট রেখেছি 14 নম্বরে কেহিয়ার্স কি? হ্যাঁ, এটা অনেকেই মানে এই প্রশ্নটাকে অনেকেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, তো আমি এই প্রশ্নটাকে এড়িয়ে যাওয়ার নিষেধ করব, এটা তোমরা একটু ভালো করে দেখে যাও কেহিয়ার্স কি। আর অবশ্যই টেক্সট বইটা পড়তে থাকো, টেক্সট বই হয়, সেখানে সহায়িকার কোনো বিকল্প হয় না। কি বললাম? টেক্সট বইয়ের কোনো বিকল্প হয় না, সহায়িকা তো মোটেই হবে না, কারণ সহায়িকা তোমরা জানো নির্বাচিত একটা প্রশ্ন ওখানে দেওয়া থাকে।
কিন্তু টেক্সট বইটা খুঁটিয়ে পড়লে আমাকে যাই প্রশ্ন দিক না কেন আমি কিন্তু টেক্সট বইতে যা পড়েছি সেটার বেসিসে আমি কিন্তু অ্যান্সার লিখতে পারি বা লিখবো। নেক্সট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো, 15 নম্বর, প্যারি কমিউন কি? মানে ভাইটাল যাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ। প্যারি কমিউন কি? নেক্সট আমি রেখেছি 16 নম্বরে, পাদুয়ার ঘোষণা কি? হ্যাঁ, পাদুয়ার ঘোষণা কি? নেক্সট এটা হচ্ছে ব্রান্স উইক ঘোষণা কি? এই পাদুয়ার ঘোষণা কি আর ব্রান্স উইক ঘোষণা কি? এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখবে। পাদুয়ার ঘোষণা কি আর হচ্ছে ব্রান্স উইক ঘোষণা কি? নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে পিল নিৎজের ঘোষণা কি? পিল নিৎজের ঘোষণা কি? পয়াশ্রয় ল, নয় হাস্যই খন্দত্ব, বর্গীয় জয়কা র। পিল নিৎজের ঘোষণা কি? পরে যে 19 নম্বর যে প্রশ্নটা আমি রাখবো সেটা হচ্ছে সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধরে নাও পরীক্ষায় পড়ে গেছে। হ্যাঁ, সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি কি? আবারও বলছি, সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি কি? ধরে নাও তোমরা এই প্রশ্নটা পরীক্ষায় পড়ে গেছে। নেক্সট যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? আবারও আমি রিপিট দিচ্ছি, সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? পরবর্তী যে প্রশ্নটা আমি নির্বাচন করেছি সেটা হচ্ছে সন্ত্রাস শাসনের অঙ্গগুলি কি কি? তোমরা জানো যে সন্ত্রাস শাসনের বিভিন্ন পদক্ষেপ ছিল বা সন্ত্রাস শাসনের বিভিন্ন ধাপ ছিল, অঙ্গ ছিল, যেই অঙ্গগুলির উপর নির্ভর করেই কিন্তু মূলত সন্ত্রাস শাসন কায়েম হয়েছিল বা চলেছিল ফ্রান্সে। তো সেই যে অঙ্গগুলো, সেই অঙ্গগুলো তোমার থেকে জানতে যাওয়া হয়েছে, শুধুমাত্র সেই অঙ্গগুলোর নাম লিখলেই তুমি কিন্তু দুই পেয়ে যাবে, এই জন্য ওটাকে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। নেক্সট হচ্ছে অ্যাসাইনেট কি? আবার বলছি, অ্যাসাইনেট কি? তোমরা জানো যে এটা ফ্রান্সের এক ধরনের একটা কাগজি মুদ্রা, কিন্তু এইটুকু লিখলে হবে না, আরেকটু বাড়িয়ে লিখতে হবে। হ্যাঁ, সেই জন্য তোমাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করছি, টেক্সট বই পড়ো। টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই। টেক্সট বই পড়লে কিন্তু তুমি অনেক এগিয়ে থাকবে, যে সহায়িকা পড়ছে তার থেকেও তুমি অনেক বেশি এগিয়ে থাকবে। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে রাজতন্ত্রের শবযাত্রা কি? খুবই গুরুত্বপূর্ণ। রাজতন্ত্রের শবযাত্রা কি? নেক্সট হচ্ছে টালির দিন কি? হ্যাঁ, বা অভিজাত বিদ্রোহ কি? আবার বলছি, রাজতন্ত্রের শবযাত্রা কি? নেক্সট টালির দিন কি? বা অভিজাত বিদ্রোহ কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট হচ্ছে থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি? তোমরা খুব ভালো করে দেখে যাবে এটা, থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি? 25 নম্বর যে প্রশ্নটা আমি রেখেছি যে সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো? আমি আবারও রিপিট করছি প্রশ্নটা, সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো? পরে যে 26 নম্বর যে প্রশ্নটা আমি দুটোকে একসঙ্গে আমি রেখেছি, লাল সন্ত্রাস ও শ্বেত সন্ত্রাস বলতে কি বোঝো? তোমরা এটা চাইলে দুটো আলাদা আলাদা করে করতে পারো, লাল সন্ত্রাসের জন্য আলাদা করতে পারো, আবার শ্বেত সন্ত্রাসকে আলাদা করতে পারো। তবে দুটোকে একসঙ্গে দেখে দেওয়াই ভালো, যদি পরীক্ষায় দুটো একসঙ্গে দিয়ে দেয় তাহলে তোমাদের খুবই ভালো হয়। আর লাল সন্ত্রাস ও শ্বেত সন্ত্রাস কি ভেঙে দিলেও কোনো অসুবিধা নেই। তো নেক্সট প্রশ্ন হচ্ছে ডাইরেক্টরি শাসন কি? আবারও বলছি, ডাইরেক্টরির শাসন বলতে কি বোঝো? ডাইরেক্টরির শাসন বলতে কি বোঝো? নেক্সট হচ্ছে ইন্টেন্ডেন্ট কি বা অর্থলোলুপ নেকড়ে কি? তোমরা জানো যে অর্থলোলুপ নেকড়ে কারা? তো আবারও বলছি, ইন্টেন্ডেন্ট বা যাকে বাংলায় বলা হচ্ছে অর্থলোলুপ নেকড়ে কারা? অবশ্যই ফিজিওক্র্যাট কারা, তোমরা এটা দেখে যাও, আমি বলেছি আগে ফিজিওক্র্যাট কারা, তো দেখে যাও অবশ্যই। নেক্সট 4 নম্বরের যে প্রশ্নগুলো আমি নির্বাচন করেছি, মোটামুটি 9 থেকে 10টা প্রশ্নকে আমি ফরাসি বিপ্লব অধ্যায় থেকে নির্বাচন করেছি। তোমরা এই 9 থেকে 10টা প্রশ্ন একটু চোখ বুলিয়ে যাও, তাতে তোমাদের মানে কাজে লাগবে, মানে ব্যর্থ হবে না, এটুকু আমি বলতে পারি। প্রথমে আমি রেখেছি 1789 খ্রিস্টাব্দের পূর্বে, অর্থাৎ ফরাসি বিপ্লব তোমরা জানো যে 1789 সালে হয়েছিল। তো সেই বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ ব্যবস্থা কেমন ছিল সেটা তোমাকে লিখতে হবে। আমি আবারও বলছি প্রশ্নটা, ফরাসি বিপ্লবের পূর্বে বা 1789 সালের পূর্বে ফরাসি সমাজ ব্যবস্থা কেমন ছিল সে সম্পর্কে তোমাকে লিখতে হবে। পরে আমি দুটো টিকা রেখেছি, একটা হচ্ছে টেনিস কোর্টের শপথ আর একটা সন্ত্রাসের রাজত্ব। আমি আবারও রিপিট করছি প্রশ্নটা, টিকা রেখেছি দুয়ে, মানে 4 নম্বরের প্রশ্ন, টেনিস কোর্টের শপথ এবং সন্ত্রাসের রাজত্ব। তোমরা দেখে যাও। নেক্সট 4 নম্বরে যে প্রশ্নটা আছে যে ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বা আসবে বলা যায়, আসবেই বলছি না, আসবে এটুকু আমি বলতে পারি। হ্যাঁ, ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা কেমন ছিল? 5 যে রেখেছি সেটা হচ্ছে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণাপত্র, টিকা খুব ভালো করে করবে। হ্যাঁ, ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণাপত্র। আমি আবারও বলছি, ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণাপত্র টিকা, এটা ভালো করে দেখবে। আবার আমি রিপিট করছি যে
তোমরা জানো যে তোমাদের নবম শ্রেণীর ইতিহাসে 7টা অধ্যায় রয়েছে, এবং তোমরা জানো যে 7 নম্বর অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন হয় না, কেবল 1 আর 2 নম্বরের প্রশ্ন হয়। তো সেহেতু আবার দেখা যাবে এই যে থার্ড টার্ম তোমাদের পরীক্ষা হবে, সেই থার্ড টার্ম পরীক্ষা দেখা যাবে তোমাদের হয়তো কি বলবো না, তোমাদের বেশ কিছু স্কুলে হয়তো কিছু অধ্যায় বাদ দিতে পারে। কোনো অধ্যায়, কোনো স্কুল 3 নম্বর অধ্যায় বাদ দিতে পারে, কোনো স্কুল 4 নম্বর, কারো ইচ্ছা হলো আমি 1 নম্বর বাদ দেবো, বাদ দিতে পারে। সেটা সেই স্কুলে যিনি যিনি প্রশ্ন করবেন তার ব্যক্তিগত ব্যাপার, বা স্কুল যদি ঠিক করে সেটা স্কুলের উপর ডিপেন্ড করবে। আর বহু স্কুল দেখা যায় ফুল সিলেবাস ধরে পরীক্ষা নিচ্ছে। তো যে স্কুলে যেমনভাবে টিচাররা বলবেন তোমরা ঠিক সেইভাবেই কিন্তু করবে। যে স্কুলে বাদ দিতে বলছে যে এই অধ্যায়গুলো তোমরা বাদ দিয়ে দেবে সেই অধ্যায়গুলো, আবার যে স্কুলে কোনো রকম বাদ দেওয়ার প্রসঙ্গ জানছে না, 7টা অধ্যায় পরীক্ষা হয় বলছে, তা তোমাদের কিন্তু 7টা অধ্যায়ই খুব ভালো করে পড়ে যেতে হবে। তাই একটু খুঁটিয়ে পড়তে থাকো টেক্সট বইটা, তাহলে দেখবে তোমাদের কিন্তু কাজটা অনেক সোজা হয়ে যাবে। কারণ হচ্ছে শর্ট কোশ্চেন, মানে 1 নম্বর যে প্রশ্নগুলো, শূন্যস্থান বলো, সত্য মিথ্যা বলো, ম্যাচিং বলো, এমসিকিউ বলো, এসিকিউ বলো, সেগুলো কোথা থেকে দেবে, বিবৃতি ব্যাখ্যা কোথা থেকে দেবে তোমরা নিজেরাও জানো না বা আমিও জানি না। সেহেতু শুধু সহায়িকাটা বললেই কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তরগুলো করা সম্ভব নয়। হয়তো তুমি কিছু পারবে, সবটা হয়তো নাও পারতে পারো। সেই জন্য বলছিলাম যে টেক্সট বইটা একটু খুঁটিয়ে পড়তে থাকো। টেক্সট বইটা খুঁটিয়ে পড়লে কিন্তু ওই যে প্রশ্নগুলো এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, ম্যাচিং, হ্যান ত্যান যে বিবৃতি ব্যাখ্যা এগুলো রয়েছে, সেগুলো কি হবে, টেক্সট বইটা খুঁটিয়ে পড়লে কিন্তু তুমি খুব সহজেই সেটা সমাধান করতে পারবে, বা তুমি খুব সহজেই সেই প্রশ্নের অ্যান্সারটা লিখতে পারবে। তাই জন্যই বলবো যে তোমরা কিন্তু খুব ভালো করে টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো। কারো যদি রেফারেন্স বই থাকে সেই রেফারেন্স বইটা পড়ো, অবশ্যই সহায়িকা পড়বে, সহায়িকা রাখবে, সহায়িকা পাশে রাখবে, আগে টেক্সট বইটা পড়বে ভালো করে খুঁটিয়ে, তারপর তুমি সহায়িকা পড়ো, তাহলে তোমার জিনিসটা বোঝার সুবিধা আরও বেশি ভালো হবে। নেক্সট 4 নম্বরের পরের যে প্রশ্নটা, পরের প্রশ্ন আমি রেখেছি ডাইরেক্টরির শাসনকাল সম্পর্কে লেখো। খুব গুরুত্বপূর্ণ একটা, এটা 2এও যেমন গুরুত্বপূর্ণ 4এও গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই টেনিস কোর্টের শপথটা 2এও যেমন গুরুত্বপূর্ণ 4এও গুরুত্বপূর্ণ। আমি আবারও প্রশ্নটা রিপিট করছি, ডাইরেক্টরির শাসনকাল সম্পর্কে লেখো। পরে যে প্রশ্নটা বলবো সেটা 4এও আসতে পারে, আবার 8এও আসতে পারে। তাই তোমরা সেইভাবেই কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা তৈরি করবে। যদি 4এ আসে তোমরা 4এর মতো লিখবে, আর যদি 8এ আসে 8এর মতো অ্যান্সার লিখবে। সেটাই কোশ্চেনটা তোমরা শুনে নাও না, ফরাসি সংবিধান সভার কার্যাবলী সমূহ আলোচনা করো। আমি আবারও প্রশ্নটা রিপিট করছি যে ফরাসি সংবিধান সভার কার্যাবলী সমূহ আলোচনা করো। কি বললাম? ফরাসি সংবিধান সভার কার্যাবলী সমূহ আলোচনা করো। নেক্সট যে প্রশ্ন হচ্ছে থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি? আমি আবারও কোশ্চেনটা রিপিট করছি, সেটা হচ্ছে থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি? কি বললাম? থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি? আর 9 যে প্রশ্নটা আমি রেখেছি সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের প্রভাব আলোচনা করো। আমি আবারও কোশ্চেন রিপিট করছি, ফরাসি বিপ্লবের প্রভাব আলোচনা করো। তো বন্ধু এই ছিল মোটামুটি 9টা কোশ্চেন 4 নম্বরের। এবার আমি চলে আসবো তোমাদের 8 নম্বরের প্রশ্ন। তবে এই অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন কিন্তু খুব বেশি নির্বাচনযোগ্য নয়, আর খুব বেশি নির্বাচন আমি করিনি, মাত্র 4 থেকে 5টি প্রশ্ন এখানে নির্বাচন করেছি। সেই 4 থেকে 5টি প্রশ্ন যদি তোমরা পড়ে যাও, বা তুমি যদি তোমরা দেখে যাও বা তৈরি করে যাও, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা পরীক্ষায় সেই প্রথম অধ্যায়টা যে থেকে যাই প্রশ্ন দিক না কেন, তাহলে তোমরা কিন্তু করতে পারবে। তো 8 নম্বরের জন্য যে কয়েকটা প্রশ্ন বা 4টে বা 3টে যে প্রশ্ন বা 5টা আমি নির্বাচন করেছি তোমাদের কাজে লাগবে এই কথা ভেবে মাথায় রেখে, তো সেই 4 থেকে 5টা প্রশ্ন তোমরা একটু মন দিয়ে শোনো। একে হচ্ছে ফরাসি বিপ্লবের কারণসমূহ আলোচনা করো। আমি আবারও রিপিট করছি, ফরাসি বিপ্লবের কারণসমূহ আলোচনা করো, অথবা বলতে পারে ফরাসি বিপ্লবের আর্থিক ও সামাজিক কারণ লেখো। এখানে রাজনৈতিক কিন্তু বলছে না, যদি বলে তবেই লিখবে। কি বললাম? ফরাসি বিপ্লবের কারণসমূহ আলোচনা করো। এই যে কারণসমূহ আলোচনা করো, এর মধ্যে তোমরা কিন্তু রাজনৈতিক, আর্থিক, সামাজিক সব ধরনের কারণে দিয়ে দিতে পারো। কিন্তু যদি তোমার পার্টিকুলার কোশ্চেন বলে দেয় যে তোমাকে ফরাসি বিপ্লবের রাজনৈতিক ও আর্থিক কারণ লিখতে হবে, সেক্ষেত্রে কিন্তু তুমি কোনোভাবেই রাজনৈতিক কারণ লিখতে পারবে না। যদি বলে আর্থিক রাজনৈতিক, তাহলে তুমি আর্থিক রাজনৈতিক কারণে লিখতে পারবে। যদি তোমায় কোশ্চেন দিয়ে দেয় আর্থিক ও সামাজিক কারণ আলোচনা করো, তাহলে তুমি সেক্ষেত্রে আর্থিক সামাজিক লিখতে পারবে, রাজনৈতিক লিখতে পারবে না। এইটা কিন্তু ভালো করে তোমরা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। পরের যে প্রশ্নটা আমি নির্বাচন হচ্ছে
খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। বহু স্কুলের পরীক্ষায় পড়েছে, তোমরা দেখবে, আমিও দেখেছি বহু স্কুলের প্রশ্নে এরকম তারা একটা প্রশ্ন দিয়েছে যে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। এটা আমি ডাইরেক্টলি বলে দিলাম যে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। আবার অনেক স্কুলে এটা 4-এও দিয়েছে। তো সেহেতু বলবো যে এই ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের যে ভূমিকা বা তাদের কি ক্রিয়াকলাপের জন্য ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল, এটা তোমরা একটু ভালো করে দেখে যেও। হ্যাঁ, কারণ হচ্ছে এই প্রশ্নটা এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি কোশ্চেন ব্যাংক বা তোমরা প্রশ্নবিদ্যা খোলো, তাহলে দেখতে পাবে যে পদে পদে বা পাতায় পাতায় এই প্রশ্নটা কিন্তু দেওয়া রয়েছে যে ফরাসি বিপ্লবে যারা দার্শনিক তাদের কি অবদান ছিল বা তাদের ভূমিকার মূল্যায়ন করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমি রেখেছি সন্ত্রাস শাসন কি, বা সন্ত্রাসের শাসন বলতে কি বোঝো, এর সংগঠনগুলি সম্পর্কে আলোচনা করো। আবারও বলছি, সন্ত্রাসের শাসন বলতে কি বোঝো, এর সংগঠনগুলি সম্পর্কে আলোচনা করো, আর এর ফলাফল কি। আমি আবার রিপিট করছি, সন্ত্রাসের শাসন বলতে কি বোঝো, সন্ত্রাস শাসনের সংগঠনগুলি সম্পর্কে লেখো, আর সন্ত্রাসের ফলাফল আলোচনা করো। পরবর্তী লাস্ট যে প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখেছি, বাস্তিল দুর্গের পতনের কারণ ও ফলাফল আলোচনা করো। আমি আবারও রিপিট করছি, বাস্তিল দুর্গের পতনের কারণ ও ফলাফল আলোচনা করো। মোটামুটি এই কটা প্রশ্ন তোমরা দেখলে যে ফরাসি বিপ্লবের যে কয়েকটি দিক, যে অধ্যায়টা তোমাদের নবম শ্রেণীর রয়েছে, একেবারে প্রথম অধ্যায় প্রাক কথনের পর প্রথম অধ্যায়, সেখানে দেখলে যে তোমরা মোটামুটি তোমাদেরকে 28 থেকে 29টা 2 নম্বরের প্রশ্ন আমি নির্বাচন করে দিয়েছি। এই 28 থেকে 29টা 2 নম্বরের প্রশ্ন তোমরা যদি একটু দেখে যাও বা ভালো করে তৈরি করে যাও, তোমাদের কিন্তু অবশ্যই কাজে লাগবে। কাজে না লেগে কোনো উপায় নেই। তোমরা দেখবে যে 4 নম্বরের জন্য আমি কয়েকটা জাস্ট মাত্র 8 থেকে 9টি প্রশ্ন আমি তোমাদের সামনে ফুটিয়ে তুলেছি বা তোমাদের সামনে আমি তুলে ধরেছি। সেই 8 বা 9টি প্রশ্ন তোমরা একটু ভালো করে দেখে যাও বন্ধুরা। আর 2 নম্বরের জন্য দেখেছো যে আমি মাত্র 8 নম্বরের জন্য তোমরা দেখলে যে আমি মাত্র 4টি প্রশ্ন বা 5টি প্রশ্ন আমি বললাম। সেই 4টি 5টির মধ্যে আমি কোনগুলো গুরুত্বপূর্ণ তাও বলে দিলাম। যে ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদানটা তোমরা একটু ভালো করে, খুব ভালো করে রপ্ত করে যাও। এবং ফরাসি বিপ্লবের কারণের ক্ষেত্রে আমি বলে দিলাম যে কীভাবে আসতে পারে, আর্থ সামাজিক আসতে পারে, আর্থ রাজনৈতিক আসতে পারে। যেটা চাইবে সেটাই কিন্তু অ্যান্সার লিখবে। আমি আবারও বলছি, পরীক্ষা প্রশ্নে যেটা চাইবে তোমাকে কিন্তু সেই অ্যান্সারটাই লিখতে হবে। এর বাইরে কিন্তু তুমি কোনোভাবেই উত্তর লিখতে পারবে না, কারণ টু দ্য পয়েন্টের উপরেই কিন্তু বর্তমানে আমাদের পরীক্ষা পদ্ধতি চলছে। বা আমাদের যে বোর্ড রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, সেখান থেকে বারে নির্দেশ দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, যারা 9-এ রয়েছো তাদের উদ্দেশ্যেও বলছি, যারা 9-এ রয়েছো তাদেরকেও বলছি যে তোমরা আগামী দিন খুব শীঘ্রই টেনে উঠবে, কারণ তোমরাও আসছে, মানে 27 সালে মাধ্যমিক দেবে, 26-এ টেনে উঠবে এবং 27-এ মাধ্যমিক দেবে। তাই কিন্তু অবশ্যই তোমরা কিন্তু টু দ্য পয়েন্ট অ্যান্সার লেখা অভ্যাস করো, এবং অবশ্যই বেশি বেশি করে পয়েন্ট উল্লেখ করো প্রশ্নের মধ্যে। 4 এবং 8-এর মধ্যে অবশ্যই পয়েন্ট দাও, এবং অবশ্যই কিন্তু তার ভূমিকা এবং উপসংহার থাকতেই হবে। কি বললাম? ভূমিকা বা উপসংহার বা মূল্যায়ন থাকতেই হবে। অবশ্যই একটা ভূমিকা লিখবে, মাঝে তোমার কোশ্চেনে কী অ্যান্সার চেয়েছে সেটা তুমি পয়েন্ট দিয়ে লিখবে, এবং একেবারে শেষে তোমার মতামত বা মূল্যায়ন বা উপসংহার তোমাকে লিখতে হবে। 4-এ বা 8-এ এই দুটো প্রশ্ন তোমার মাথায় রাখবে। তোমাকে অবশ্যই লিখতে হবে। আর 2 নম্বরের প্রশ্নে কিন্তু যেগুলো পয়েন্ট লেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে পয়েন্ট ইউজ করতে হবে, বা পয়েন্ট তোমাকে কিন্তু অবশ্যই লিখতে হবে। আবারও বলছি, 2 নম্বরে যে সকল প্রশ্নে পয়েন্ট লেখা যায় সে সকল প্রশ্নে কিন্তু তোমাকে অবশ্যই পয়েন্ট লিখতে হবে। এবং পয়েন্ট যেন আমরা পরীক্ষার ক্ষেত্রে দুটো কালি ইউজ করতে পারি, ব্ল্যাক অ্যান্ড ব্লু। তো সেই কালো বা নীল এই দুটো কালি ছাড়া আমরা কোনো কালি ইউজ করতে পারি না, বা লাল এই ধরনের কালি আমার চলে না, বা পরীক্ষায় লিখলে সে খাতা কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা বেশি থেকে থাকে। তাই বলবো যে তোমরা যারা কালো কালিতে আনসার লিখবে তারা নীল কালিতে পয়েন্ট করবে, যারা নীল কালিতে আনসার লিখবে তারা কালো কালিতে পয়েন্ট করবে। এবং অনেকে বলে জেল কালিতে পয়েন্ট করবো, জেল কালিতে পয়েন্ট করলে ভালো হয়, চোখে লাগে। জেল কালিতে পয়েন্ট করবে ঠিকই আছে ছাত্রছাত্রীরা বা বন্ধুরা, কিন্তু জেল কালিতে লেখার একটা সমস্যাও রয়েছে। কি সমস্যা? তোমরা নিজেরাই দেখেছো যে জেল কালিতে যখন তোমরা তোমাদের বাড়িতে খাতায় লিখছো, তাতে করে কি হচ্ছে না, একটা ছাপ উঠে যাচ্ছে বা কালিটা অনেক বেশি চালাচ্ছে। এর ফলে কি হবে, ওই খাতাটা যখন তুমি পয়েন্টটা করছো জেল কালি দিয়ে, তখন ওই কালিটা পাতার মধ্যে দীর্ঘদিন থাকার ফলে আস্তে আস্তে চালাচ্ছে, এবং আস্তে আস্তে ওটা চারিদিকে ঝাপসা মতো হয়ে যাচ্ছে। তাই সেক্ষেত্রে আমি একটু রিকোয়েস্ট করবো সকলকে, যারা রয়েছো তারা অবশ্যই কালো বা নীল কালির বল পয়েন্ট পেন ইউজ করো, বল পেন। কালো বা নীল কালি যে ইউজ হ্যান্ড যে থ্রো পেনগুলো হয় সেগুলো ইউজ করো, দেখবে তাতে অনেক সুবিধা হবে। এই জন্য কোনো কিন্তু তোমাকে
মানে আদার দেন জেল কালি বা এই ধরনের কালি কোনো ইউজ করার নেই বা করতে হবে না। আর কিন্তু ফাউন্টেন পেন, অনেকে দেখি ফাউন্টেন পেন ইউজ করছে, ফাউন্টেন পেনও ইউজ করতে হবে না, দরকার নেই। তোমরা ইউজ অ্যান্ড থ্রো পেন ইউজ করো, 3 টাকা 2.5 টাকা দামের পেন ইউজ করো, এনাফ। এতেই লিখলে কিন্তু ভালো লেখা যায়। আর এখনকার দেখেছো 3 টাকা বা 4 টাকা যে সমস্ত পেনগুলো নিচ্ছে ইউজ অ্যান্ড থ্রো, সেগুলো কিন্তু দারুণ লিখছে। তো চেষ্টা করবে যে তোমরা কালো কালিতে যারা পয়েন্ট করবে তারা নীল কালিতে অ্যান্সার লিখবে, যারা নীলে পয়েন্ট করবে তারা কালো কালিতে অ্যান্সার লিখবে, এটুকু মাথায় রেখো। তোমরা দেখেছো যে আমি ইতিপূর্বে এই চ্যানেলে আমি 5, 6, 7 নম্বর অধ্যায় সাজেশন তোমাদের আমি দিয়ে দিয়েছি নবম শ্রেণীর, এবং আজকে আমি প্রথম অধ্যায় দিয়ে দিলাম তোমাদের সামনে, ফ্লোরাস বিপ্লব তার কয়েকটি দিক, আর পড়ে রইলো মাঝের 2, 3, 4। ঠিক আছে, আগামী দিন খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওতে দেখবেন এই চ্যানেলেই আমি আপলোড করব, এবং তোমাদের সামনে তোমাদের নবম শ্রেণীর যে 2, 3, 4 যে অধ্যায় যে প্রশ্নগুলো আমি খুব শীঘ্রই আপলোড করব। তো বন্ধুরা, সঙ্গে থেকো, সঙ্গে থেকো, ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, এবং সেই সঙ্গে সকলকে বলবো যে পরিশ্রম করো, পরিশ্রমের ফল মিঠা হয়। পরিশ্রম কিন্তু ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, লেগে থাকো, হাল ছাড়লে হবে না। তুমি যদি এখান থেকে আবার বিচ্যুত হয়ে যাও, এই বিচ্যুত হয়ে গেলে সেই ট্র্যাক থেকে, সেই ট্র্যাকে তোমাকে আবার পুনরায় ফিরিয়ে আনা কিন্তু খুবই কষ্টকর, বা ফিরিয়ে আনা সম্ভবপর হয়ে ওঠে না। তাই যে 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 যতদিন পর্যন্ত বা যতটুকু পর্যন্ত পড়ার সময় পাচ্ছ, সেই সময়টা তুমি কাজে লাগাও। অবশ্যই খেলতে যাও, খেলারও বিকল্প নেই, অবশ্যই খেলতে যাও। যারা ছেলে আছো তারা মাঠে ফুটবল ক্রিকেট অবশ্যই খেলতে যাও, একটু ফোন থেকে দূরে থেকো। তোমরা দেখছো যে ফোন কিভাবে সমস্ত কিছু জিনিসকে কেড়ে নিচ্ছে, দেখছো যে শৈশবে আমাদের অনেক কিছু জিনিস কিন্তু ফোন কেড়ে নিচ্ছে। কারো খেলাধুলা বন্ধ হয়ে যাচ্ছে মাঠে, সে ফোনের মধ্যেই নেশাগ্রস্ত হয়ে পড়েছে, তো সেখানেই অনলাইনে গেম খেলছে। তো অনলাইনে গেম খেললে না তোমার মস্তিষ্ক ডেভেলপমেন্ট হবে, না তোমার শরীর ডেভেলপমেন্ট হবে, না তোমার মনের বিকাশ ঘটবে। সেই জন্য বলবো মাঠে যাও, মাঠে গিয়ে তোমরা খেলা অভ্যাস করো, ফুটবল ক্রিকেট ছোটাছুটি যা হোক খেলা অভ্যাস করো। এদের এই খেলে আসার পর তোমরা যদি পড়তে বসো সন্ধ্যেবেলা, তাহলে দেখবে তোমাদের পড়ার প্রতি আরও একাগ্রতা বেড়ে যাচ্ছে, আরও ঝোঁক বেড়ে যাচ্ছে। সুতরাং পরিশ্রম করতেই হবে। সুতরাং লেগে থাকো, পিছিয়ে পড়লে চলবে না। ও পড়ছে মানে আমাকেও পড়তে হবে, ও এগিয়ে যাচ্ছে মানে আমাকেও এগিয়ে যেতে হবে। এই ধারণার বশবর্তী হয়ে লেগে পড়ো, পরিশ্রম করতে থাকো। ও পারলে তুমিও পারবে, ও যদি পারে তুমিও পারবে। ও হয়তো কম পরিশ্রম করতে হচ্ছে, তার তুলনায় তোমাকে দ্বিগুণ পরিশ্রম করতে হবে, সেই দ্বিগুণ পরিশ্রমটা তুমি করে দাও। যদি ফল পাও তাহলে জানবে যে তুমি গেনার, তুমি লাভবান। তো বন্ধু, এই ছিল তোমাদের মোটামুটি আজকের ভিডিও। দেখে নিও, যদি কারো কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি কমেন্ট বক্স চেক করে তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বলি, আগামী দিন খুব শীঘ্রই আমি তোমাদের 2, 3, 4 অধ্যায়ের ভিডিও এই চ্যানেলেই আপলোড করব, খুব শীঘ্রই। সঙ্গে থেকো, কেউ যেন ছেড়ে দিও না বা হাল ছেড়ে দিও না, আমিও কিন্তু তোমাদের সঙ্গে থাকবো। আরও বলে রাখি যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশনটা অল করে দিও, অন করে দিয়ে, এবং অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের যে গ্রুপ রয়েছে, সেটা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপ হতে পারে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, বিভিন্ন যে গ্রুপ রয়েছে সোশ্যাল মিডিয়া, সেই গ্রুপে তোমরা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিও। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবে, লাইক করতে কিন্তু ভুলো না, সেই সঙ্গে কমেন্টও করো। কমেন্টে যদি কোনো খারাপ লাগে আমার ভিডিওর বা আমার পড়ানোর ধাঁচ, আমার যে টেকনোলজি, সেখানে কোনো রকম কোনো ভুল লাগে বা খারাপ মনে হয় তোমাদের, অবশ্যই জানিও, আমি সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধু, সকালে খুব ভালো থাকো, এবং অ্যাডভান্স শুভ মহালয়া, সকালে খুব ভালো থাকো, নমস্কার।